আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এই প্যান্ডেমিক অবস্থায় আমরা দুনিয়া কলেজে তোমাদের অনলাইন ক্লাস নিতে পারতেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আজকে ক্লাস শুরু করার পূর্বে, যেহেতু আজকে আমার প্রথম ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসের দিন তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে, তাই আজকে তোমাদের কাছে কিছু কথা বলবো যেগুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের জীবনের জন্য অনেক কাজে লাগবে। তোমরা যে জিপিএ নিয়েই দুনিয়া কলেজে ভর্তি হয়েছো কিনা, তোমরা একটা জিনিস জানো কিনা আমি জানি না, না জানারই কথা। পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে সবাই কিন্তু ব্রেন সেল, নির্দিষ্ট পরিমাণ ব্রেন সেল নিয়েই জন্মগ্রহণ করেছে। কোনো ব্যক্তি ব্রেন সেলকে বেশি কাজে লেগে সেটা অনেক নাম করেছে, অনেক খ্যাতি অর্জন করেছে, আর অনেকেই ব্রেন সেলকে সেরকমভাবে কাজে লাগাইতে পারে না, যার কারণে তার অবস্থানটা অনেক নিচে চলে গেছে। আমরা পৃথিবীর বিজ্ঞানীদের ভিতরে সবচেয়ে বেশি মেধাবী মনে করি আইনস্টাইনকে। আইনস্টাইন তার ব্রেন সেলের 80% কাজে লাগাইতে পারছে কিনা সন্দেহ, তাও কিন্তু সে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে। আর আমরা যারা এখন বর্তমানে পৃথিবীতে আছি, আমরা কত পার্সেন্ট ব্রেন সেল ইউজ করতে পারতেছি, এটা যে পর্যায়ে যায় সে তখনই বুঝতে পারে। আসলে আমরা আমাদের ব্রেন সেলের 10 to 20% সবাই ব্যবহার করি না। এই জন্য তোমরা এখন থেকে, যেহেতু প্যান্ডেমিক অবস্থায় আমাদের কলেজ যখন খুলবে, তোমরা যখন কলেজে আসবে তখন আমরা তোমাদের সাথে অনেক কথাই বলবো, এবং ওই সময় তোমাদের সাথে অনেক কিছুই আমরা আলোচনা করব। কিন্তু আজকে একটি কথা না বললেই নয়, তোমরা যেহেতু বাসায় আসো, আমাদের কিন্তু অলরেডি 4-5 মাস সময় চলে গেছে ফার্স্ট ইয়ার সময় থেকে। তাই তোমাদের ক্লাস আমরা জুনের 1 তারিখ থেকে আরম্ভ করি, আজকে কিন্তু অক্টোবরও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই জন্য তোমরা পরীক্ষা কিন্তু হয়তো তোমাদের 2-1 মাস সময় পিছাতে পারে, পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়ে হবে। তাই আমাদের যে 24 ঘন্টার সময় সারা দিন রাত মিলে আমরা পাই, এর ভিতরে 7 ঘন্টা সময় যদি আমরা ঘুমে ব্যবহার করি, আর অন্যান্য অবস্থায় যদি আরও 5 ঘন্টা ব্যবহার করি, তাহলে 7-5 12 ঘন্টা, আরও 12 ঘন্টা সময় কিন্তু আমাদের হাতে থাকে। তারপরও তোমাদের বিভিন্ন রকমের তোমরা কাজ করো বাসায় বসে, অনলাইনে সেই, তারপর গেম টেম বিভিন্ন রকম খেলো, তারপর আরও 2 ঘন্টা বাদ দেই, তারপরে কিন্তু 10 ঘন্টা সময় তোমাদের কাজে লাগাইতে হবে। এই সময়টা তোমাদের বাসায় বসে শুধু পড়ালেখাই করবে, এবং পড়ালেখা করতে গিয়ে তোমরা প্রতিটা বই আশা করি সবাই কিনে ফেলছো। আমরা বইয়ের লিস্ট সব দিয়ে দিয়েছি অনলাইনে, বই কিনে তোমরা পড়ালেখা আরম্ভ করে দিবে। তাই আজকে আমরা যে জিনিসটা পড়তে যাব সেটা হলো আমাদের রসায়নের প্রথম বর্ষের যে প্রথম পত্র যে বইটা আছে, সেই বইয়ের 5টি চ্যাপ্টার আছে। 5টি চ্যাপ্টারের ভিতরে আমি তোমাদের 3য় চ্যাপ্টারটা পড়াবো। 5টি চ্যাপ্টারের ভিতরে প্রথমটা হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, দ্বিতীয় চ্যাপ্টারটা হলো গুণগত রসায়ন, তৃতীয় চ্যাপ্টার মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, চতুর্থ চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, পঞ্চম চ্যাপ্টার কর্মমুখী রসায়ন। তা আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হলো মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। তাহলে আমাদের আজকে পড়া হলো মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম পড়তে গেলে আমাদেরকে প্রথমে মৌল সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। তো মৌলগুলো কি আমরা জানি, আমাদের এই পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118। 118টি মৌল আমরা এই পর্যন্ত
আবিষ্কৃত হয়েছে। তাহলে 118টি মৌলের সম্বন্ধে আমাদের জানতে গেলে এই মৌলগুলো সম্বন্ধে প্রথমে আমাদের দেখতে হবে। তাহলে মৌলগুলোর ধর্ম কি কি? মৌলগুলোর ধর্ম হলো মৌলগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপর ইলেকট্রন আসক্তি, মৌলের আকার, আকৃতি, এইগুলো হলো মৌলের ধর্ম। এই ধর্মগুলা মৌলের পর্যায়ে আমরা জানি প্রতিটা মৌলেই একটা পর্যায় পরপর তার একই ধর্ম অবস্থান লাভ করে। তাহলে এই একই ধর্ম অবস্থান লাভ করার জন্য মৌলগুলার কেন একই অবস্থান লাভ করে এটা হলো পর্যায় সারণী থেকে আমরা বুঝতে পারবো। তাহলে পর্যায়বৃত্ত ধর্মগুলোকে আমরা একে একে আমরা সবগুলোই আমরা পড়ব পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে এই পর্যায়বৃত্ত ধর্ম পড়ার আগে আমাদের প্রথমে দেখতে হবে মৌলগুলার কিভাবে এই পর্যায়বৃত্তটা বারবার পরিবর্তন হচ্ছে। তাহলে এটা জানার জন্য আমাদের প্রয়োজন হবে পর্যায় সারণী। তাহলে আমরা দেখি পর্যায় সারণীটা কি। পর্যায় সারণী তোমার প্রথম 1789 খ্রিস্টাব্দে পর্যায় সারণী নিয়ে প্রথম আলোচনা হয়েছিল। তখন মৌল আবিষ্কৃত হয়েছিল খুব অল্প সংখ্যক, 20-25টা মৌল আবিষ্কৃত হয়েছিল। তারপর যখন আস্তে আস্তে সময় পার হওয়ার পরে 1869 সনে প্রথমে পর্যায় সারণী নিয়ে মোটামুটি একটা বিস্তর আলোচনা হয়েছে। সেই পর্যায় সারণীটা আবিষ্কার করেছিল মেন্ডেলিফ। 1869 সালে মেন্ডেলিফের পর্যায় সারণী নিয়ে মোটামুটি একটা বিস্তর আলোচনা হয়েছিল এবং সে মেন্ডেলিফের পর্যায় সারণীটাতে পর্যায় ছিল 12টি এবং গ্রুপ ছিল 8টি এবং মৌল সংখ্যা ছিল 63টি। তখনও নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয় নাই, যার কারণে ওই মৌলগুলো ওইভাবে কিছুদিন চলেছে। যখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়েছে এবং আইসোটোপ আবিষ্কার হলো, তখন এই মৌলের বরের উপর নির্ভর করে যে পর্যায় সারণী তৈরি করা হয়েছিল মেন্ডেলিফ, সেটা তখন আর টিকলো না। কারণ কি? কারণ আমরা জানি যেমন আর্গনের পারমাণবিক ভর হলো 40, তারপরে আর্গনের পারমাণবিক ভর 40, আর্গনের আগে আছে পটাশিয়াম 19, আর্গন 18, এটার পারমাণবিক ভর হলো 39। তাহলে আমরা পর্যায় সারণী দেখব, নতুন পর্যায় সারণী যেটা, যে পটাশিয়ামটা আর্গনের কি পরে, আর যদি আর্গনের পারমাণবিক ভর 40 হওয়ার কারণে আর্গনটা পরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পারমাণবিক ভর দুইটা মৌলের ভিন্ন হওয়ার কারণে তখন এই কি তোমার আমাদের যে মেন্ডেলিফের পর্যায় সারণী সেটা আর আমরা ওইটা নিয়ে আমরা স্টাডি করতে পারি নাই, ওইটাকে আমরা বাদ দিতে হয়েছে। এবং আইসোটোপ, এটা আরেকটা কারণ ছিল আইসোটোপ। আরেকটা মৌল যেমন আয়োডিন, এটা হলো পারমাণবিক সংখ্যা হলো 53, আর এটার পারমাণবিক ভর হলো 127। তারপরে হলো টেলুরিয়াম, এটার পারমাণবিক ভর হলো 52, এটার পারমাণবিক হলো 128। তাহলে এই মৌলটাও কি আয়োডিন সেলেনিয়ামের আগে বসার কথা বড় অনুসারে, কিন্তু এটা আয়োডিনটা সেলেনিয়ামের পরবর্তীতে মৌলতে চলে গেছে। ঠিক আছে, যার কারণে এই আইসোটোপের কারণে আমরা কি মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলোকে আমরা এভাবে দেখাতে পারিনি। তখন আমাদের একটা নতুন পর্যায় সারণী আবিষ্কার হয়েছে, যেটাকে বলা হয় সর্বাধুনিক পর্যায় সারণী। তাহলে সর্বাধুনিক পর্যায় সারণীটা কি? সর্বাধুনিক পর্যায় সারণীটাকে আমরা 18টা গ্রুপ এবং 7টা পর্যায়ে ভাগ করেছি, এবং এটাই এখন বর্তমান যুগে এটা সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে মডার্ন পর্যায় সারণী, এবং এটা নিয়ে এখন সব জায়গায় কি কাজকর্ম চলছে। তাহলে এই যে পর্যায় সারণীটা আছে 118টা মৌলকে 7টা পর্যায় এবং 18টা গ্রুপে ভাগ করে আমরা যে পর্যায় সারণীটা তৈরি করবো, এটাকে বলা হয় সর্বাধুনিক পর্যায় সারণী। তাহলে এই পর্যায় সারণীটাকে বোঝার আগে, শেখার আগে আমাদের
কি প্রতিটা মৌলের ইলেকট্রনিক বিন্যাসকে আমাকে সঠিকভাবে জানতে হবে। তাহলে আমরা এবার দেখি ইলেকট্রনিক বিন্যাসের ভিত্তিতে মৌলের বিভাগ। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। তাই ইলেকট্রনিক বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ করতে গেলে আমাদের প্রতিটা মৌলের ইলেকট্রনিক বিন্যাস জানতে হবে। তাহলে প্রতিটা মৌলের ইলেকট্রনিক বিন্যাস যদি আমরা জানতে চাই তাহলে আমরা মৌলগুলোকে 4টি ব্লকে ভাগ করব। প্রথমে এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌল আমরা কোনটাকে বলবো? যে ইলেকট্রনিক বিন্যাসের মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে সেই মৌলগুলোকে আমরা বলবো এস ব্লক মৌল। তাহলে দেখি প্রথমে এস ব্লক মৌলগুলো কি। তাহলে প্রথমে যদি আমি দেখি হাইড্রোজেন ইলেকট্রন 1, তাহলে 1s1। তাহলে হাইড্রোজেন একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে এবং তার কি ইলেকট্রনিক বিন্যাস হলো 1s1। তাহলে যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে তাহলে এটা কি এস ব্লক মৌল। তারপরে দেখো সোডিয়াম 1s2 2s2 2p6 3s1। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় ঢুকলো? 3s1 যার কারণে এটাকে বলা হয় কি এস ব্লক মৌল। যদি পরবর্তী মৌল আরেকটা দেখি পটাশিয়াম 19 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে এটাও কি এস অরবিটালে প্রবেশ করছে যার কারণে এটাও কি এস ব্লক মৌল। এখন এইগুলো হয়তো ছোট কি মৌলর আকার ছোট এবং পারমাণবিক সংখ্যা কম, এই জন্য এইগুলোকে আমরা সহজেই লিখে ফেলতে পারতেছি, মুখস্থ করে লিখে ফেলতে। তোমরা হয়তো এগুলো আগে জেনে আসছো, মানে স্কুল লেভেল থেকেই মুখস্থ করে ফেলতেছো। এখন আমরা যদি মৌলগুলো বড় অনেক 118টি মৌল সবগুলো মৌল ইলেকট্রন যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলে এই নিয়মগুলো আমার একটু এখন দেখতে হবে, তারপর আমরা আবার এখানে চলে আসব। তাহলে নিয়মগুলো কি আমরা দেখি। কি নিয়মে আমরা ইলেকট্রন বিন্যাস করবো? 118টি ইলেকট্রন বিন্যাস আমরা একটি নিয়মের মাধ্যমে 118টি ইলেকট্রন বিন্যাস আমরা তৈরি করব। তাহলে 118টি বিন্যাস তৈরি করার জন্য নিয়মগুলো কি? প্রথম হলো পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি। তাহলে পাউলির বর্জন নীতিটা কি? সহজভাবে তোমরা মনে রাখবে, এগুলো আবারও পড়ানো হবে অন্য চ্যাপ্টার যারা পড়াবে। পাউলির বর্জন নীতিটা তোমরা মনে রাখবে যে একটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। যেমন এস একটি অরবিটাল, এরকম একটা অরবিটাল, এটাতে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকবে? 2টা। যেমন পি একটি অরবিটাল, পি অরবিটাল কটা? 3টা, 1 2 3। তাহলে এটাতে কটা থাকবে? সর্বোচ্চ 2টা করে 6টা। যেমন ডি অরবিটাল, ডি অরবিটাল 5টি। তাহলে 5টিতে সবসময় কি 5 দুগুণে 10টা। তাহলে আমরা পাউলির বর্জন নীতি থেকে জানি যে একটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ঠিক আছে? তাহলে এই 2টা ইলেকট্রন কি কিভাবে থাকবে? এইভাবে উভয় স্পিনে, একটা একমুখী হলে একটা উল্টামুখী, উভয়মুখী স্পিনে একটা থাকবে। তাহলে এইভাবে কি হবে? মানে ইলেকট্রনগুলো এখানে প্রবেশ করবে পাউলির বর্জন নীতি প্রতিটা অরবিটালে। এখন প্রতিটা অরবিটালে প্রবেশ করার জন্য আবার আরেকটা সূত্র আছে, এটাকে বলা হয় হুন্ডের নীতি। হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতিটা কি? যে অরবিটাল যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন একই স্পিনে ইলেকট্রন প্রবেশ করবে। একটু আগে যেমন দেখাইছিলাম আমি পি অরবিটালে আমি এভাবে 2টা ইলেকট্রন দেখাইছিলাম, সর্বোচ্চ 2টা 6টা ইলেকট্রন প্রবেশ করবে। যেমন মনে করো নাইট্রোজেন 7, তাহলে নাইট্রোজেনের অরবিটাল কি? 1s2 2s2। তাহলে
2p যেটা আছে 2pটা আমি এভাবে লিখলাম 1 2 3 তিনটা 2p আছে তাহলে 2p তিনটা তাহলে কি হবে প্রথমে 1 1 1 এভাবে প্রবেশ করবে তাহলে এই যে একই স্পিনে প্রবেশ করা এটাকে বলা হয় হুন্ডের নীতি প্রথমে n অরবিটালে তিনটা ইলেকট্রন একই স্পিনে প্রবেশ করবে এখন যদি অক্সিজেন দাও অক্সিজেন কি 8 তাহলে 1s2 2s2 তারপরে কি 2p আমি দিলাম কটা একটা দুইটা তিনটা তাহলে 1 2 3 আর পরেরটা এভাবে প্রবেশ করবে তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি 8টা যেহেতু ছিল তাহলে এখানে 2 2 4 এখানে 4টা তাহলে প্রথমে একই স্পিনে তিনটা প্রবেশ করবে তারপরে চতুর্থ যে ইলেকট্রনটা সেটা এসে প্রবেশ করবে কি প্রথমে অরবিটালে এটাকে বলা হয় px py pz px py pz তাহলে px এ পরবর্তী ঢুকে তারপর py যাবে তারপরে pz এ প্রবেশ করবে তাহলে এটাকে বলা হয় কি হুন্ডের নীতি তাহলে এই দুইটা নীতি আমার মনে রাখতে হবে এখন আসো যেটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে ইলেকট্রনিক বিন্যাস সঠিকভাবে লেখার জন্য সেটা হলো আউটবাউন্ড নীতি এটা হলো আউটবাউন্ড নীতি তাহলে আউটবাউন্ড নীতিটা কি আউটবাউন্ড নীতিটা হলো প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে তারপরে যদি দুইটা অরবিটালের শক্তি সমান হয় তাহলে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে তাহলে নিম্ন শক্তির অরবিটাল কি এবং নিম্ন শক্তি স্তর কি এই দুইটা নির্ণয় করা খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা ভুলেই যাও যে নিম্ন শক্তির অরবিটাল এবং নিম্ন শক্তি স্তর এই জন্য এটা খুবই সুন্দর করে ভালোভাবে মনে রাখতে হবে তাহলে নিম্ন শক্তির অরবিটাল এবং নিম্ন শক্তি যেমন দুইটা অরবিটাল আমি লিখি 3d 4s দুইটা অরবিটাল আমি লিখলাম তাহলে এটা কোনটা নিম্ন শক্তি স্তর কোনটা নিম্ন শক্তির অরবিটাল এটা তোমাদের সঠিকভাবে জানতে হবে যদি এই দুটো তুমি জানতে পারো তো সবগুলো তুমি নির্ণয় করতে পারবে তাহলে এই যে অরবিটালের আগে যে সংখ্যাটা এই যে অরবিটাল আগে যে একটা সংখ্যা আছে 4 একটা সংখ্যা আছে 3 এই সংখ্যা যার বেশি সে হলো উচ্চ শক্তি স্তর আর এই সংখ্যা যার কম সে হলো নিম্ন শক্তি স্তর তাহলে আমরা পাই গেলাম তাহলে নিম্ন শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর হলো 3d যেহেতু সামনের সংখ্যা 3 উচ্চ শক্তি স্তর উচ্চ শক্তি স্তর হলো 4d যেহেতু সামনের সংখ্যা 3 এর জন্য নিম্ন সামনের সংখ্যা 4 এই জন্য হলো উচ্চ শক্তি স্তর তাহলে নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর আমরা পেয়ে গেলাম এখন দেখো এটাই সবচেয়ে ভুল করো নিম্ন শক্তির অরবিটাল উচ্চ শক্তির অরবিটাল এখন নিম্ন শক্তির অরবিটাল উচ্চ শক্তির অরবিটাল নির্ণয় করবে কিভাবে এখন এটা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে এই সূত্রটা মনে রাখবে সূত্রটা হলো n প্লাস l এর মান দ্বারা কি অরবিটালের শক্তি নির্ণয় করা হয় অরবিটালের শক্তি নির্ণয় করা হয় তাহলে n প্লাস n তাহলে nটা হলো কি এখানে সামনের যে সংখ্যাটা এটা হলো n শক্তি স্তরের সংখ্যা আর lটা হলো যে আমরা উপস্তর বলি এই উপস্তরের সংখ্যাগুলোকে বলা হয় l তাহলে এখানে n প্লাস n যদি আমরা বলি তাহলে n সমান এখানে 3d এর জন্য কি হবে n হলো 3 আর l এর মান কত হবে তাহলে l এর মানটা তোমরা জেনে রাখো l এর মান s এর জন্য হবে s অরবিটালের জন্য 0 l এর মান p অরবিটালের জন্য 1 l এর মান d অরবিটালের জন্য 2 l এর মান f অরবিটালের জন্য 3 তাহলে l এর মান সবচেয়ে মনে রাখবে এই জিনিসটা l এর মান যখন s অরবিটাল আসবে তখন l এর মানটা হবে 0 যখন p অরবিটাল আসবে তখন n এর মান আসবে 1 যখন d অরবিটাল আসবে n এর মান আসবে 2 যখন f অরবিটাল আসবে তখন n এর মান আসবে 3 এই জিনিসটা শুধু মনে রাখলে হবে আর বেশি কিছু মনে রাখার দরকার নাই তাহলে আমরা আর প্রথম শক্তি স্তর হলো n এর মান যেটা n এর মান যেহেতু এখানে 3 এটা 3d মানে প্রথম শক্তি স্তর n = 3 এই জন্য n এর মান আমি 3 লিখলাম আর d এর জন্য কি আছে এখানে d এর জন্য আমরা পাইছি এখানে 2 তাহলে আমরা লিখব 2 তাহলে সমান কি 5 তাহলে n প্লাস n এর 3d এর মান আমরা কি পাইছি 5 তাহলে 3d এর
অরবিটালের শক্তি কি 5। তারপরে আমরা দেখি 4s। 4s আমরা জানি কি n = 4, আর s এর জন্য কি আছে এখানে 0, তাইলে 0 সমান সমান কি 4। তাহলে 3d এর জন্য পাইলাম 5, 4s এর জন্য পাইলাম 4, তাহলে 5 নিশ্চয়ই 4 এর চেয়ে বড়, যার কারণে এখানে 3d এবং 4f এর মধ্যে 3d হলো উচ্চ শক্তির অরবিটাল আর 4s হলো নিম্ন শক্তির অরবিটাল। 3d হলো উচ্চ শক্তির অরবিটাল, 3d উচ্চ শক্তির অরবিটাল, আর 4s নিম্ন শক্তির অরবিটাল। তাহলে আমরা নিম্ন শক্তির অরবিটাল উচ্চ শক্তির অরবিটাল পেয়ে গেলাম, নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর পেয়ে গেলাম। এখন আমরা দেখো আহ্বান নীতি অনুসারে আমরা এখন ইলেকট্রনিক বিন্যাস 118টি ইলেকট্রন বিন্যাসে আমরা করতে পারবো। মুখস্থ করার দরকার না, তোমরা কখনো কোনো কিছু মুখস্থ করবে না, মুখস্থ করে তুমি এগুলা মনে রাখতে পারবে না, কোনোদিনই সম্ভব না, আর তোমার সময়ও নষ্ট হবে। তাহলে আহ্বান নীতি অনুসারে যদি ইলেকট্রন বিন্যাস করতে যাও, তাহলে দেখো আমি একটা ইলেকট্রন দিই, যেমন 17, আমি x দিলাম 17, কি মৌল আমি জানি না, মৌল আমি পরে নির্ণয় করবো। তোমরা শুধু 1 থেকে 118 শুধু নাম্বার দিয়ে ইলেকট্রন বিন্যাস করবে, করার পর দেখবে বই মিলে যে কোনটা কোন মৌল, এটা কি ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেটা হতে পারে। তাহলে আমরা আমরা একটা মৌল দেখলাম, x একটা মৌল বা y একটা মৌল বা z একটা মৌল, যেটাই দাও, x অনেক মৌলের নাম আছে, তাহলে ওই জন্য y দাও, y একটা মৌল দাও, অথবা z যে কোনো একটা দাও, z একটা মৌল দাও, আমি মৌলটার নাম জানি না, এটা ইলেকট্রন বিন্যাস করবো। দেখো 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে দেখো এখানে যদি তুমি দেখো সবগুলাই অরবিটালের কি যে ক্রম আমি বলছি, ক্রম অনুসারে এই ইলেকট্রন বিন্যাস হয়েছে, যার কারণে এখানে উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি সবগুলো মেনই এখানে করা হয়েছে। তারা এই যে অরবিটালগুলো আমি লিখি, এইগুলো আহ্বান নীতি অনুসারে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস লেখার জন্য একটা নিয়ম আমি তোমাদের লিখে দিব, এবং নিয়মটা মুখস্থ করবে না, নিয়মটা বুঝে তারপরে পড়বে। নিয়মটা হলো এরকম, ওয়ান এস 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p, তারপরে 6s 4f 5d 6p, তারপরে আছে 7s 5f, তারপরে 6d, তারপরে 6d 7s 5f 6d 7p। দেখো এই যে নিয়মটা, এটা তুমি যদি শিখতে পারো তাহলে তোমাদের যে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা সঠিকভাবে লিখতে পারো। এর ভিতরে কিছু ইলেকট্রন বিন্যাস আছে 17টার মতো, সেগুলো একটু ব্যতিক্রম, সেগুলো ডি এবং এফ অরবিটালে, এস এবং পি অরবিটালে কোনো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নেই, যার কারণে তোমরা এই নিয়মটা মেনে চলবে। এবং দেখো এই যে নিয়মটা লিখছি এটা কিন্তু মুখস্থ না, এটা মুখস্থ না, কারণ প্রতিটা শক্তি দেখো এখানে 2, এখানে 8, এখানে 8, এখানে 18, এখানে 18, এখানে 32, এখানে 32, এভাবে ইলেকট্রনগুলো ঢুকে কি এখানে 2 8 8 18 18 32 32, এইভাবে প্রতিটা শক্তির স্তর এবং উপস্তরে ইলেকট্রনগুলো অ্যাকোমোডেশন হয়, ইলেকট্রনগুলো একটা পর একটা ঢুকে। তাহলে এই যে মনে করো জিনিসটা, এই জিনিসটা কি এখন তোমরা যে কোনো একটা নিয়ে প্রমাণ করতে পারো। আমি যে একটু আগে বলছিলাম যে প্রথমে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে দুইটা অরবিটাল শক্তি সমান থাকে, তাহলে নিম্ন শক্তি স্তর আগে ইলেকট্রন যাবে। তাহলে এখন যে কোনো একটা আমরা দেখো, এখন মনে করো এটাই দেখি 4s 3d 4p, তাহলে এইভাবে কেন এটা হইল?
তাহলে এটা এইভাবে হওয়ার কারণটা হলো দেখো 4s সমান সমান আমরা n প্লাস l এর মান জানি কি n প্লাস l এর মান সমান সমান কি 4 প্লাস 0 সমান সমান 4 3ডির জন্য n প্লাস মানে কি n প্লাস l এর মান 3 প্লাস 2 সমান সমান 5 তারপরে 4p জন্য n প্লাস মানের মান 4 প্লাস p 2 4 প্লাস 4s 3d 4p 2 তাহলে সমান সমান 6 তাহলে দেখো আমরা কি বলছি 4s 3d 4p 4s এর জন্য আমরা n প্লাস মান পেলাম 4 3d এর জন্য और 3d এর জন্য n প্লাস মান পেলাম 5 4p এর জন্য n প্লাস মান 4 p এর জন্য 1 সমান সমান কি 5 তো এই দেখো এখানে এই যে আমরা একটা ইয়া দেখলাম সবগুলো তুমি প্রমাণ করতে পারবে এইভাবে যে 4s এর জন্য n প্লাস মানে 4 3d এর জন্য n প্লাস মান 3 প্লাস 2 এগুলো 5 4p এর জন্য n প্লাস মানে 4 প্লাস 1 এগুলো 5 এখন দেখো n প্লাস মানের মান কি দেখো একটা হলো 4 আর দুইটা হলো 5 এখন এটার ভিতরে কোনটা আগে ইলেকট্রন যাবে আমি বলেছিলাম যে যেটার শক্তি কম সেটা আগে যাবে তাহলে n প্লাস 4 হলো কম তাহলে কি 4s আগে যাচ্ছে তারপরে কি 5 এবং 5 দুইটাই সমান দুইটা অরবিটালের শক্তি সমান তাহলে কোনটাতে যাবে যেটা নিম্ন শক্তি স্তর তাহলে 3d হলো নিম্ন শক্তি স্তর যেহেতু আগের সংখ্যা 3 4p হলো উচ্চ শক্তি স্তর এই জন্য এটা না যায় কি হবে 3d তে যাবে এর জন্য 3d তে যাবে তারপরে যাবে কি 4p তে তাহলে তোমরা এখান থেকে কনফার্ম হয়ে গেছে প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবেই লেখা হয়েছে এই জন্য তোমাদের ইলেকট্রনিক বিন্যাস লেখার জন্য কখনো মুখস্থ করবে না 118টা ইলেকট্রনিক বিন্যাস মুখস্থ করে তুমি কোনোদিনই রাখতে পারবে না তুমি যদি শুধু এই নিয়মটা ফলো করো এই নিয়মটা যদি শুধু মনে রাখো বুঝে এখানে মুখস্থ না কেমিস্ট্রি কোনো কিছু মুখস্থ করবে না কখনো মুখস্থ করে কখনো কোনো কিছু করতে পারবে না একটু পড়বে পরে চিন্তা করবে কি কেন কিভাবে এই তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে কেন হলো জিনিসটা কি কেন হলো কিভাবে হলো এই তিনটা জিনিস মনে রাখলে বিজ্ঞান তোমার কাছে সহজ হয়ে যাবে তাহলে এই জিনিসটা যদি তুমি মনে রাখো তাহলে 118টি মৌলের ইলেকট্রনিক বিন্যাস তুমি এইভাবে করতে পারবে তাহলে আমরা এখন দেখি এই জিনিসটাই আমি এখন ফলো করব বড় বড় ইলেকট্রনিক বিন্যাসগুলো লেখার জন্য যখন 118 117 115 মানে 80 90 এই ইলেকট্রনিক বিন্যাস যখন আমরা করব তখন এই নিয়ম ছাড়া তুমি করতে পারবে না তোমাদের বইয়ে কিন্তু নিয়মটা দেওয়া আছে ইলেকট্রনিক বিন্যাসগুলো আবার সাজাইতে হয় এই নিয়মে করার পর তাহলে এই ইলেকট্রনিক বিন্যাসটা আমরা আগে এই ইলেকট্রনিক বিন্যাস এই ইয়ার ভিতরে আমরা এখন ইলেকট্রনিক বিন্যাসগুলো শেষ করব দেখি আমরা তাহলে আমরা প্রথমে আমরা এস ব্লক মৌল দেখেছিলাম ছোট ছোট মৌল দেখছিলাম এস ব্লক মৌল এস ব্লক মৌল এস ব্লক মৌল ছোটগুলো মৌলগুলো ছোট ছোট মৌলগুলো আমরা দেখেছি এখন এস ব্লকের মৌল একটি বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল আমরা দেখি যেমন মনে করো ফ্রান্সিয়াম ফ্রান্সিয়াম একটা মৌল আছে 87 ফ্রান্সিয়াম একটা মৌল আছে 87 এটা ইলেকট্রনিক বিন্যাস করতে গেলে তুমি মুখস্থ করে কখনো করতে পারবে না তাহলে 87 যে ফ্রান্সিয়াম যে মৌলটা এটা ইলেকট্রনিক বিন্যাস কিভাবে করবে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে লাগবে 4s2 3d10 4p6 তারপরে লাগবে 5s2 4d10 তারপরে 5p6 তারপরে লাগবে 6s2 4f14 আমার আহ্ব নীতি অনুসারে তারপরে কি 5d10 তারপরে হলো 6p6 তাহলে দেখো এখানে কয়টা হয়েছে দেখো এখানে 2 8 8 এখানে 18 এখানে 18 তাহলে এখানে আছে 32 তাহলে 2 8 10 10 8 18 3 18 54 54 আর কি এখানে আছে 32 54 আর 32 এ 86 তাহলে এরপরে কি আসবে 6s এর পর আমরা আসবো 7s তাহলে 7s1
তারপর যদি আরও থাকতো আমাদের কিন্তু 87 যে মৌলটা এটা কিন্তু হয়ে গেছে 87। তাহলে আরও যদি থাকতো আমাদের তাহলে আরও ওইভাবে আপনারা নিয়ম অনুসারে যে নিয়ম আমি দেখাই দিছি ওই অনুসারে লিখতাম, মুখস্থ কোনো দরকার নেই, মুখস্থ কোনো দরকার নেই। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা বই এইভাবে পাবে না, বই কিন্তু এইভাবে না ইলেকট্রন হিসেবে। তাহলে এটাকে একটু সাজাই লিখতে হবে। সাজাই কীভাবে লাগবে এটা, যেটা তোমরা বইয়ে মিলাইতে পারবে সাজানোটা, এটা কিন্তু বইয়ে মিলাইতে পারবে না। তো সাজানোটা কী হবে, অরবিটালগুলো ছোটো অরবিটালগুলো কি কম অনুসারে সাজাইতে হবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, তারপর কি আছে 4s2 4p6 4d10, তারপর আছে কি 4f14 4f14, তারপর আছে 5s2 5p6 5p6 যদি 5f নাই তাহলে 5p6 এর পরে কি 5d10, তারপর আছে 6s2 6p6, তারপর হলো 7s1। তোমরা বইয়ে যে ইলেকট্রন বিন্যাসটা পাবা তোমরা পাবা এইভাবে। তোমরা বই যখন মিলাবে তখন দেখবো যে এইভাবে আছে, যে ইলেকট্রন এইভাবে আছে। এই জন্য তুমি যদি এইভাবে লিখতে যাও প্রথমেই তাহলে তোমরা কখনো এটা পারবে না এবং ভুল অবশ্যই করবে। কতটা মুখস্থ করবে, 118টি ইলেকট্রন বিন্যাস সবগুলোই তোমার এই নিয়মেই শিখতে হবে। যে আউবয় যে নিয়মটা আমি শিখিয়ে দিয়েছি ওই নিয়মটা যুক্তিসঙ্গত ভাবি যেভাবে কীভাবে হইলো সবগুলো দেখাই আমি শিখিয়ে দিয়েছি, এইগুলো নিয়ে তোমরা এটা একে করতে হবে। তাহলে তোমরা 118টা মৌল ইলেকট্রন বিন্যাস করতে পারবে এবং পর্যায় সারণীতে একটা আলোটন বিন্যাস কোথায় কোনটা বসবে সেটা তোমরা স্থান নির্ধারণ করতে পারবে। তাহলে আমরা এস ব্লক মৌল যেগুলো আছে, এস ব্লক মৌল মোটামুটি আমাদের 14টা এস ব্লক মৌল আছে। আমরা 14টা এস ব্লক মৌল S1 এবং S2, এটা সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে NS1 থেকে S2, এটা হলো এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এইরকম যদি সর্ববাহিরে শক্তি স্তরে ইলেকট্রনটা যদি এস অরবিটাল প্রবেশ করে তাহলে সেটাকে আমরা এস ব্লক মৌল বলবো। তাহলে ফ্রান্সিয়ামের ক্ষেত্রে কি সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা কি এস অরবিটালে প্রবেশ করছে, এই জন্য এটা হলো এস ব্লক মৌল। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা পড়ালেখা বই কিনে আরম্ভ করে দাও, সময় শেষ হয়ে গেছে। এই প্যান্ডেমিক অবস্থায় বাসা থেকে পড়ালেখা যে বেশি করবে সেই ভবিষ্যতে আগায় যাবে, আর যে পড়ালেখা করবে না ওদের জন্য অন্ধকার অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।